নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলছি, যে সুপ্রিম কোর্টে যদি এই কেসটা যায়, যেটা যাওয়ার কথা আছে, হয়তো কাল পরশুর মধ্যেই সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়ে যাবে, মানে আগামী সোমবারের মধ্যে। তো যদি এই কেসটা এবার সুপ্রিম কোর্টে ওঠে, তাহলে কি এই গ্যাজেট নোটিফিকেশনটা আবার ইনভ্যালিড হয়ে যাবে? সুপ্রিম কোর্ট কি গোটা পরীক্ষাটাকে বন্ধ করে দিতে পারে, নাকি সুপ্রিম কোর্টও এসএসসির রায়কেই আলটিমেটলি মেনে নেবে, নিয়ে কেস ডিসপোজ করে দেবে? তো আজকে এই টপিকে কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে কিছু কিছু পয়েন্টস দেখাতে চাই, খুবই ইম্পর্টেন্ট। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই বলে রাখি, যদি সুপ্রিম কোর্টে কেসটি যায়, তাহলে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে এই গ্যাজেট নোটিফিকেশনটি ক্যান্সেল হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা আছে। এর পেছনে কিছু কিছু যুক্তি আছে। আপনাদেরকে আমি সুপ্রিম কোর্টের এই যে অর্ডার কপি, সেটা একটু দেখাতে চাই। এখানটাতে আপনারা দেখবেন এই অর্ডার কপিটি হচ্ছে যেটা আমাদের প্যানেল ক্যান্সেলের অর্ডার কপি, সেটি ঠিক আছে। তো এই অর্ডার কপির লাস্টে একদম আমরা যাব, এখানে কিছু ভাইটাল পয়েন্টস দেওয়া আছে কনক্লুশন সেকশনের মধ্যে। এই জায়গাটা, দ্য লাস্ট কোয়েশ্চেন্স রিলেটস টু রিলিফ whether it requires any modification. We find no valid ground or reason to interfere with the direction of the High Court that the services of tainted candidates were appointed must be terminated, and they should be required to refund any salaries or payments received. Since their appointments are result of fraud, this amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারছে না। তো চিহ্নিত দাগি যারা, তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে এখান থেকে ক্লিয়ারলি বোঝা গেল। পরের পার্টটা আরও বেশ ইন্টারেস্টিং। দেখুন, ফর ক্যান্ডিডেটস not specially found to be tainted, the entire selection process has been rightly declared null and void due to the egregious violation and illegalities which violated Article 14 and 16 of the Constitution. তো অলরেডি এখানে বলেছে যে যে সমস্ত ক্যান্ডিডেট নট ফাউন্ড টু বি টেন্টেড তারাও এই সিলেকশন প্রসেসের অন্তর্গত এবং তাদের চাকরিটাও চলে যাচ্ছে। এখানে বলা আছে, হাউএভার ক্যান্ডিডেটস হু আর অলরেডি এমপ্লয়েড নিড নট টু বি আস্কড টু রিফান্ড অর রিস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দেম। মানে যারা চাকরি গেছে, যারা নট টেন্টেড, যারা টেন্টেড নয়, তাদের রিফান্ড করতে বলা হবে না, কিন্তু তাদের সার্ভিস টার্মিনেট হচ্ছে। ফার্দারমোর, no candidates can be appointed once the entire examination process has been declared void. ইভেন যেহেতু গোটা প্রসেসটাকে একটা ভয়েড ডিক্লেয়ার করা হয়েছে, এই কারণের জন্য কোনো ক্যান্ডিডেটকে আর অ্যাপয়েন্ট করা যাবে না। তাহলে এখানে একটা বড় পয়েন্ট, গোটা প্রসেসটা ডিক্লেয়ার করা হয়েছে ভয়েড। তাহলে যখন বলেছে নো ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপয়েন্টেড ওয়ান্স দ্য এন্টায়ার এক্সামিনেশন প্রসেস অ্যান্ড রেজাল্ট হ্যাজ বিন ডিক্লেয়ার ভয়েড, তাহলে এখানে এক্সপিরিয়েন্স কথাটা আসছে কোথা থেকে? কারণ গোটা প্রসেসটা তো ভয়েড, এটাকে তো অলরেডি সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে। ইভেন তারপরেও বলা আছে, সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস মে হ্যাভ প্রিভিয়াসলি ওয়ার্কড। এখানে বলেছে যারা যারা আগেকার, মানে যারা টেন্টেড নয়, তারা হয়তো আগে কোথাও কাজ করতো, তারা সেখানে আবার অ্যাপ্লাই করতে পারে। এখানে একটু লক্ষ্য করবেন, খুব সুন্দরভাবে বলা আছে একটা জিনিস, other candidates who are not specially tainted will also be eligible to participate with appropriate age relaxation. মানে প্রত্যেকটা আদার ক্যান্ডিডেট যারা টেন্টেড নয় তারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন তারা পাবে। In our opinion, such a direction would be fair and just, as it would allow these candidates to take part in the fresh selection which should now be initiated to fill vacancies.
কোর্ট বলছে, কোর্টের মতে তাদের উচিত এই ফেয়ার সিলেকশনে আবার একবার বসা, যাতে তারা এই ভ্যাকান্সিটাকে ফিল আপ করতে পারে। তো এখানে বলেছে তারা বসতে পারবে উইথ অনলি এজ রিল্যাক্সেশন 10 মার্কস। যে এক্সপিরিয়েন্স পয়েন্ট, এটা কোথাও বলা নেই যে যারা 2016 নন টেন্টেড ক্যান্ডিডেট তারা 10 মার্কস করে এক্সট্রা পাবে, এটা কোথাও বলা নেই। অনলি বলা আছে তাদের এজ রিল্যাক্সেশন পাওয়ার কথা। এটা একটা বড় পয়েন্ট, এটা কিন্তু আমি আমার মত বলছি না, এটা একটা বড় পয়েন্ট। এই পয়েন্টের ওপরে বেস করেই কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা ফাইল হচ্ছে। এবার যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট ভাষায় বলে দেওয়াই আছে যে শুধুমাত্র এজ রিল্যাক্সেশন তারা পাচ্ছে, তার বেশি তারা পাচ্ছে না। অতএব এখানে যেহেতু অলরেডি একটা এক্সট্রা সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে, সেই এক্সট্রা সুবিধাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে গ্রাহ্য নাও করতে পারে, কারণ এটি সুপ্রিম কোর্টের অর্ডারের একদম বিপরীত হয়ে যাচ্ছে। তাই জন্যই বললাম সুপ্রিম কোর্ট কিন্তু পারে এই যে গ্যাজেট নোটিফিকেশনটা আছে এটাকে কিন্তু আবার নাল অ্যান্ড ভয়েড করে দিতে, একটা বিরাট বড় চান্স আছে। এছাড়াও স্পষ্ট ভাষায় আপনারা দেখলেন বলেছে যে তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে হবে, স্পষ্ট ভাষায় লেখা আছে, যেখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তারা পাচ্ছে না সেই রকম ভাবে। কারণ নন টেন্টেড ক্যান্ডিডেটস যারা আছেন তারা 2025-এর 1 জানুয়ারি ওয়াইজ, এটা আমার কথা নয়, কোর্টে এটা বলা হয়েছে যে 2025-এর 1 জানুয়ারি ওয়াইজ তারা এজ রিল্যাক্সেশনে তাদের 40 বছর বয়স চাওয়া হয়েছে অ্যাকর্ডিং টু এই এসএসসি। যেখানে 2016 সালে যারা বসেছিল তাদের 2016 সালের 1 জানুয়ারি ওয়াইজ 40 বছর ম্যাক্সিমাম ছিল। তার মানে তো অটোমেটিক্যালি একটা 9 বছরের ডিফারেন্স গ্যাপ তৈরি হচ্ছেই। তো এই যে একটা ঝামেলা চলছে এজ রিল্যাক্সেশন নিয়ে, এটা নিয়েও কিন্তু একটা ব্যাকফুটের আসতে পারে আমাদের এই এসএসসি কমিশন। তো এবার দেখার যে কি হতে চলেছে, কারণ আগামী সোমবার হয়তো সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে পারে, মানে কেসটা ফাইল হতে পারে যতটা আমরা জানি। কারণ অলরেডি সবাই যারা মানে এখানে হেরে গেছে ডিভিশন বেঞ্চে তারা কিন্তু প্রস্তুত সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। তো সুপ্রিম কোর্টে কেসটি যাচ্ছে, এখন খুব ভাইটাল এটা আমাদের দেখার যে সুপ্রিম কোর্টে কেসটি যাওয়ার পরে কি আসছে। এর ওপরেই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নির্ভর করে থাকবে যে পরীক্ষাটা আমার 7 আর 14-তে হবে কি হবে না। সুপ্রিম কোর্ট থেকে এই গ্যাজেটটিকে আবার সংশোধন করতে বলে তাহলে তো শিওর থাকুন পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, আর যদি তা না বলে তাহলে হয়তো ঠাকুরের কৃপায় পরীক্ষা হতে পারে। কিন্তু আমার মতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে পরীক্ষাটা হওয়া ভালো, না হলে এবার যেমন প্যানেল ক্যান্সেল হলো, কে জানে এই প্যানেলে নিয়োগ হয়ে আবার এই প্যানেলটাও ক্যান্সেল হয়ে যাবে। বলা তো যায় না, না কোনো রকম মানে সামঞ্জস্য যদি না পায়, কোনো টাকায় যদি আইনের ফাঁকফোকর পাচ্ছে তাহলেই তো সেখানে কেস হচ্ছে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানেও একটা গুড পয়েন্ট থাকছে যে হয়তো নিয়োগ হয়ে গেল, তারপরে আবার কেস হলো, আবার প্যানেলটি বাতিল হলো। তো আমার মতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরীক্ষাটা হওয়া খুব দরকার। এবার আপনারা কি মনে করেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।